রবিবার সকাল মানেই জলখাবারে ফুলকো লুচি আর আলুর দম, সঙ্গে রয়েছে বেগুন ভাজা। আলুর দমটা হয়ে গেছে, তখনও লুচি ভাজা চলছে। জলখাবার হয়ে গেলেই আবার তো দুপুরের রান্নার তোড়জোড়। ছুটির দিন মানেই রান্নাবান্না একটু বেশিই হয়। আর 5টা দিন যেমনই হোক, রবিবারের খাওয়া দাওয়াটা ভুরিভোজ না হলে সুশোভনের চলে না। লুচি ভাজতে ভাজতেই কবিতা জিজ্ঞেস করলো, ও বৌদিমণি, আজ এঁচোড় চিংড়ির কথা যে বললে, তা দাদাবাবুকে বলেছিলে তো চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে আসতে? ওপাশ থেকে মিক্সার মেশিনে আদা পেস্ট করতে করতেই বৌদিমণি অর্থাৎ সুপ্রভা উত্তর দেয়, বলে তো দিয়েছিলাম, মনে করে নিয়ে এসেছি কিনা কে জানে। আর শোন, লুচি ভাজা হয়ে গেলে বাবুকে আগে খেতে দিয়ে দিস। লুচির গন্ধে ওর আবার সকাল সকাল খিদে পেয়ে যায়। তার আগে পুরোহিত মশাইয়ের জন্য তুলে রাখিস, দেখিস এটো ছোঁয়া না হয়ে যায়। ও নিয়ে তুমি ভেবো না। আর গোটা 4-5 পড়ে আছে, ওগুলো ভাজা হয়ে গেলেই বাবুকে খেতে দিয়ে দেব। বলছি বৌদিমণি, সামনে মাসে অনেকগুলো শুভ দিন আছে, কোন দিনটা ঠিক করছো তাহলে? পুরোহিত মশাইকে আগে আসতে দে, উনি যে দিনটা বলবেন সেই দিনটাই হবে। ওটা কি আর আমাদের হাতে আছে? এদিকে রবিবার মানেই কবিতার দম ফেলবার টাইম নেই। রবিবার এই একটা দিনই সুশোভন বাড়িতে থাকে। এটা ওটা রান্না করা, 3-4 বার চা করা, কবিতা সব একা হাতেই সামলে দেয়। রান্না করতে করতে কবিতার কখনো বিরক্ত বোধ নেই, সব কাজই হাসি মুখেই করে। বছর 5 আগে কবিতা কাজে এসেছিল রায়বাড়িতে। বাড়িতে কাজের লোক না রাখলেও চলতো, ওই তো মাত্র 3টে লোক। তার মধ্যে সুশোভন আবার সব দিন বাড়িতে থাকে না, সপ্তাহান্তে বাড়ি আসে। তবে কবিতা যখন এ বাড়িতে কাজে ঢুকেছিল তখন একটা লোকের প্রয়োজন ছিল অবশ্য। সুপ্রভা তখন সন্তান সম্ভবা। ডাক্তারবাবু সুপ্রভাকে বলেই দিয়েছিলেন বেড রেস্টে থাকতে হবে। বিয়ের 8 বছর পর সুপ্রভা মা হতে চলেছে। সুপ্রভার সাবধানে থাকাটা খুব জরুরি। তবে হ্যাঁ, বাড়িতে কাজের লোক হিসেবে থাকতে গিয়ে কবিতা কখন যে বাড়ির লোক হয়ে গিয়েছিল সেটা নিজেও বুঝতে পারেনি। বাড়িতে যারা কাজে আসে তাদের পরিচয় কাজের মেয়ে বা কাজের মাসি ইত্যাদি। তাদের যে নিজস্ব একটা নাম আছে সেটা অনেকেই ভুলে যায়। রায় বাড়িতে কবিতার পরিচয় কাজের মেয়ে নয়, কবিতা যেন তাদের বাড়িরই একজন, একদম বাড়ির মেয়ে। বাড়ির প্রত্যেকের ভালো থাকার খোঁজ খবরটা কবিতাই রাখে। প্রথম দিন কাজে এসেই কবিতা বলেছিল, বৌদিমণি, তোমার যখন যা দরকার হবে আমাকে বলো, নিজে কিছু করতে যেও না, এই সময়টা সাবধানে থাকতে হয়। এই একটা কথাতেই সুপ্রভার মন জয় করে নিয়েছিল কবিতা। যেদিনই সুপ্রভা বলেছিল, আমাকে বৌদিমণি না বলে দিদি বলেই ডেকো, আমি তোমাকে বৌদিমণিই বলবো। অনেককেই তো দিদি বলি, কিন্তু বৌদিমণি বলে কাউকে ডাকি না। বেশ, তোমার যা খুশি তাই বলো, তবে তুমি আমার বোনের মতো। সেই দিন থেকেই কবিতা পেয়ে গেল বৌদিমণিকে, একেবারে নিজের দিদির মতো। বৌদিমণির কেয়ার করা থেকে শুরু করে সব কিছুতেই কবিতা। যাই হোক, লুচি ভাজা হয়ে গেলে বৌদিমণির কথা মতো বাবুকে, সুপ্রভার ছেলেকে, খেতে দিয়ে দিয়ে কবিতা বলে, তা তুমিও খেয়ে নাও বৌদিমণি, পিসি তো আবার পুজো না সেরে খাবে না। পিসি অর্থাৎ সুপ্রভার শাশুড়ি, কবিতা পিসি বলেই ডাকে। কবিতার এমন কথায় সুপ্রভা বলে, তোর দাদাবাবুকে আগে দে, তারপর আমি খাচ্ছি। তার আগে নীলিকে খাইয়ে দিই, দেখ না কেমন পিটপিট করে চেয়ে চেয়ে দেখছে, মায়ের মতোই লক্ষ্মী মেয়ে হবে। সুপ্রভার এমন কথায় কবিতা উত্তর না দিয়ে পারে না। কি যে বলো না তুমি, নীলি কি একজন মা? নীলি তো 2জন মা। আমি তো শুধুই ওকে পেটে ধরেছি, কিন্তু তুমিই তো সব কিছু করে চলেছ। দেবকী কৃষ্ণকে গর্ভে ধারণ করেছিল ঠিকই, যশোদাই তো লালন পালন করেছিল। এই নীলিই হলো কবিতার মেয়ে।
ওর বয়স এখন 6 মাস। নীলির জন্মের পর থেকে নীলিকে সামলাচ্ছে সুপ্রভা। রাতটুকু শুধু কবিতার কাছে থাকে। নীলিকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো সব কিছু সুপ্রভা করে। সুপ্রভা যেদিন শুনেছিল কবিতাও মা হতে চলেছে, সুপ্রভার সে কি আনন্দ! মেয়েদের মা হতে পারার খবরটাও এক অন্য অনুভূতি নিয়ে আসে মেয়েদের মধ্যে। সুপ্রভা কবিতাকে বলেছিল, খুব সাবধানে থাকতে হবে তোকে, খাওয়া দাওয়াটা ঠিকমতো করিস, আজ থেকে তুই একা নয়, এটা মাথায় রাখবি। বৌদিমণির এমন কথা শুনে কবিতার ভীষণ ভালো লেগেছিল সেদিন। এমন কথা যেদিন শুনেছিল তার ঠিক পরের দিন ঘটল এক ঘটনা। পরের দিন কাজে এসে কবিতা দেখল নতুন একজন লোক কাজে এসেছে। বাড়ির কলতলায় বসে বাসন মাজছে সে। এমনটা দেখবে কবিতা কল্পনা করতে পারেনি। মনটা খারাপ হয়ে গেল কবিতার। সুপ্রভা কবিতাকে ডেকে বলল, তোকে আর কাজ করতে হবে না। বৌদিমণির পুরো কথাটা শেষ না করতে দিয়েই কবিতা বলে উঠল, না না, আমিই কাজ করব। এত তাড়াতাড়ি আমাকে মানা করে দিও না। ভাবলি কি করে তোকে এই অবস্থায় এইসব কাজ করাবো? আজ থেকে তোর কাজের ছুটি। এমন কথায় এতটাই মন খারাপ হয়ে গিয়েছিল কবিতার, আর এক মুহূর্তে থাকতে ভালো লাগছিল না। কবিতা চলে যেতে উদ্যত হলে বৌদিমণি বলে, ও মা, কোথায় যাচ্ছিস তুই? তুমিই তো বললে আজ থেকে তোর ছুটি। ছুটিই তো, কাজ থেকে তোর ছুটি, আমাদের বাড়ি থেকে নয়। আর তুই ভাবলি কি করে এই অবস্থায় তোকে ছেড়ে দেব? তোর দাদাবাবুই বলল একজন কাজের লোক রাখা দরকার। আমি দীপাকে নতুন কাজের লোক বলে দিয়েছি। আমাদের বাড়িতে 5 জন মেম্বার, সেটা তোকে নিয়েই। তোর এই সময়টা অনেকটা রেস্টে থাকতে হবে, ভারী ভুড়ি কোনো কাজই করতে হবে না তোকে। কতটা নিজের ভাবলে তবে এমন কথা বলা যায়। কবিতার তো নিজের কেউ নেই। কবিতার আরও 2 দিদি আছে, তারাও কবিতার খোঁজ খবর নেয় না। বাপের বাড়িতেও তেমন কেউ নেই। মা ছিল, কবিতার বিয়ের পর সেও মারা গেল। নিজেদের অবস্থা ভালো নয়। কবিতার স্বামী দিনমজুরের কাজ করত, তাতে ঠিকমতো চলতো না। তখন কবিতাকে কাজের খোঁজ দিয়েছিল পাড়ার এক দিদি। সেই থেকেই কবিতা বৌদিমণিদের বাড়িতে কাজ করছে। তবে কবিতার সব থেকে ভালো লেগেছিল যখন কবিতার 7 ভক্ষণের অনুষ্ঠান সুপ্রভা বেশ ঘটা করে করেছিল। এতটা আনন্দ তার আগে কখনো হয়নি। কবিতার নিজের বলতে স্বামী ছাড়া তো আর কেউ নেই, কিন্তু ওই অবস্থায় কমল, সেও তখন তো বাইরে। কমল মানে কবিতার স্বামী। মহারাষ্ট্রে একজন ঠিকাদারের অধীনেই কাজ করে। এত ঘটা করে সাধের অনুষ্ঠান করতে দেখে কবিতার মনে হয়েছিল এ তার কাছে যেন স্বর্গসুখ। তবে কবিতার মেয়ে হওয়ার 1 মাস আগেই ঘটে গেল আরও এক অঘটন। ছোট্ট একটা দুর্ঘটনায় কমল পা ভেঙে হসপিটালে ভর্তি। কবিতা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তখন বৌদিমণি অর্থাৎ সুপ্রভাই বলেছিল, ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো আছি। আমাদের তো এতগুলো ঘর ফাঁকা পড়ে আছে, তুই বরং এখানেই থাক। বাড়িতে গিয়েই বা কী করবি? সেই তো একা থাকতে হবে, তার চেয়ে বরং আমাদের চোখের সামনেই থাক। এই অবস্থায় তোকে ছাড়তে পারবো না। কখন যে কি হয়, তোকে দেখবে কে বল? একটা কাজের মেয়েও যে নিজের লোক হয়ে যেতে পারে, সেটা এ বাড়ির মানুষগুলোকে না দেখলে বোঝা যায় না। কবিতা এ বাড়িতে কাজে এসে কখনো মনে হয়নি এরা কেউ পর। এতটাই আপন করে নিয়েছিল, সেটা কবিতার কাছে বড় সৌভাগ্যের। যাই হোক, লুচি আর আলুর দম সাজিয়ে কবিতা দাদাবাবুকে খেতে দিয়েছে, সেই সঙ্গে বৌদিমণিকেও। এদিকে পুরোহিত মশাইও চলে এসেছে। পুরোহিত মশাই খাওয়া শেষ করে পাঁজি নিয়ে বসেছেন। সুশোভন লুচি খেতে খেতেই বলল, পুরোহিত মশাই, তাহলে কোন দিন ঠিক করলেন? সামনের মাসের 17 তারিখ দিনটা বেশ ভালো। তাহলে ওই দিনটাই থাকুক। থাকুক মানে ওই দিনটাই ফাইনাল তো?
কারণ দিনটা ঠিক না হওয়ার জন্য অন্য কাজগুলো আটকে আছে। আবারও কমলকে তো জানাতে হবে। কমল আবার সেই মতো ছুটি নিয়ে আসবে। এমন কথা শুনে পুরোহিত মশাই হাসতে হাসতে বলেন, তোমার ওপর তো ভালোই দায়িত্ব পড়েছে সুশোভন। দায়িত্ব একটু নিতেই হবে ঠাকুর মশাই। আমাদের নীলি প্রথম ভাত খাবে বলে কথা। সত্যি কথা বলতে মেয়ের অন্নপ্রাশনটা ঘটা করেই করতে চায় কমল আর কবিতাও। শুধু কমল আর কবিতাই নয়, রায়বাড়ির সকলেই চাইছে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা ঘটা করেই হোক। বিশেষ করে তো সুপ্রভা। জলখাবারের পর্ব শেষ হতে না হতেই সুপ্রভা বলে উঠল, শোন কবিতা, তোর খাওয়া শেষ হলে এবার খাতা পেনটা নিয়ে আয়। গোপালদাও চলে এসেছে, মেনুটাও ঠিক করে নিতে হবে। নীলির অন্নপ্রাশন বলে কথা, কত কাজ এখন। কথাগুলো বলেই নীলিকে কোলে তুলে নেয় সুপ্রভা। বুকে জড়িয়ে ধরে আদর করতে করতে বলে, আমাদের নীলি মামুনি প্রথম ভাত খাবে। কি মজা, কি মজা। এই তোমরা সবাই আমাদের নীলিকে আশীর্বাদ করতে যেন ভুলো না। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কলমে সরজিৎ ঘোষ। ধন্যবাদ।